আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে সুদ কষার চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? একটু সবাই জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড এবং সব কিছু ঠিক আছে কিনা। একটু কনফার্ম করলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান এবং এখানে যাদের পরিচিত ফ্রেন্ড আছে সবাই একটু মেনশন দেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমরা সুদ কষার চতুর্থ ক্লাস করব, 4 নম্বর ক্লাস করব। এর আগের ক্লাসের অবস্থা কি? এর আগে আমরা সুদ কষার 3টা ক্লাস করেছি। এই 3টা ক্লাস প্রপারভাবে আমরা শিখতে পেরেছি কিনা সেই বিষয়টা একটু জানাবেন। আর এর আগের কনসেপ্টগুলোর মধ্যে কি আপনাদের কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে আজকে চতুর্থ ক্লাসে মনোযোগ দিবেন। যারা এখনো যুক্ত হননি সবাই একটু দ্রুত যুক্ত হবেন প্লিজ, তাহলে আমরা ক্লাসটা খুব দ্রুততার সাথে শুরু করতে পারি। তো আমরা তো এখানে নোটিশ দিয়ে রাখছিলাম সেই দুপুর 2টায় যে 10টার সময় ক্লাস হবে। আমরা 10টা 10 মিনিটে ক্লাসটা শুরু করলাম। এখানে প্রায় 800-র মতন শিক্ষার্থী, প্রায় 800 বলা চলে, যে 800-র মতন শিক্ষার্থী অ্যাপ্রোচ নিয়েছে মানে গণিত শেখার জন্য। কিন্তু অনলাইন ক্লাসে দেখা যায় যে খুব কম স্টুডেন্ট প্রেজেন্ট থাকে। তো এই বিষয়টা আসলে কিভাবে সমস্যাটা সমাধান করা যায় এটা নিয়েই একটু প্রবলেম ফেস করতেছি। আপনাদের যদি ক্লাস করতে না ভালো লাগে তাহলে ক্লাস নিব না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্টিভ স্টুডেন্ট আসলে দরকার। হ্যাঁ, আমরা এই যে গ্রুপে 800 স্টুডেন্ট আছি, তো 800 স্টুডেন্টের মধ্যে আমাদের ক্লাস করে দেখা যাচ্ছে যে বিগত ক্লাসগুলোর যে ডকুমেন্ট সেটাতে একদিন দেখেছি যে লাস্ট আমাদের 22 জন ক্লাস করেছে।
আর তার আগের দিন দেখছিলাম যে 37 জন ক্লাস করেছে, তার আগে 32 জন ক্লাস করছে, এরকম আর কি। তো এই যে অ্যাক্টিভ করা মানে স্টুডেন্টরা যাতে নিয়মিত ক্লাস করে বা অ্যাক্টিভ করা, এর জন্য তো আমি চেষ্টা কম করি না। আপনাদের কি কোনো বুদ্ধি আছে যে কিভাবে স্টুডেন্টকে অ্যাক্টিভ করা যায়? এ ব্যাপারে আপনাদের যদি কোনো বুদ্ধি থাকে আমাকে একটু বলবেন তো, যে এইভাবে ভাইয়া হচ্ছে স্টুডেন্টদের অ্যাক্টিভ করা যায়। দেখেন অনেক স্টুডেন্ট যখন ক্লাস করে না, তখন ক্লাসে ক্লাসটা নিতেও ভালো লাগে এবং হচ্ছে ক্লাস করতেও ভালো লাগে, এবং সবাই ওই পরবর্তীতে আর রেকর্ডেড ভিডিও দেখে আর ক্লাস ওরকম হয় না। সব সময়ের জন্য চেষ্টা করতে হবে যে আমরা যেন অনলাইনে থেকে অ্যাক্টিভভাবে ক্লাস করতে পারি, মানে লাইভে ক্লাস করতে পারি। তাহলে ওই লাইভ ক্লাসের গুরুত্ব মর্যাদা, সবসময় লাইভে ক্লাসের গুরুত্ব মর্যাদা একটু ডিফারেন্ট হবেই, কারণ টিচার আপনাকে সরাসরি পড়াচ্ছেন। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখা লাগবে, কেমন? তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। মানে 27 জন শিক্ষার্থী আমরা যুক্ত হয়েছি, তো এই 27 জনকে নিয়েই আমরা হচ্ছে ক্লাসের যাত্রা শুরু করছি। তো আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সরল সুদের হার নির্ণয় করা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত 3টা ক্লাসে কিন্তু সুদ কষার অনেক কিছুই শিখেছি, এবং আমরা জানি যে সুদ কষা চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কেমন? আচ্ছা, সুদ কষা চাকরির পরীক্ষার জন্য আসলেই আচ্ছা, তো আজকে আমরা সুদ কষার 4 নম্বর ক্লাস করব। চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সবার আগে আজকের ক্লাসে যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে সেটা সম্পর্কে আপনাদের পরিচয় করে দিই, যে সুদ কষার হার নির্ণয় করা। এই সুদ কষার হার নির্ণয় করাটা কি, মানে পার্সেন্ট বের করা। যেমন আমরা প্রথম ক্লাসে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, ওই প্রশ্নটার একটু ধরনটা আলোচনা করি, যে বার্ষিক 10% হার সুদে বার্ষিক 10% হার সুদে 600 টাকার 5 বছরের সুদ কত? এই যে প্রশ্নটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, এবং আপনাদেরকে বলেছিলাম যে সুদ কষার প্রশ্নে 3টা টাইপের থেকে কোশ্চেন হয়। তো আমরা এই যে হারটা না, বার্ষিক 10% হার, এই হারটাকে আমরা এখন গোপন করব। এই হারটাকে যখন আমরা গোপন করব, তখন এই স্টেপটার নাম হবে হার নির্ণয়। মানে আমরা বুঝলাম কিনা যে হার মানে হচ্ছে পার্সেন্ট, হার নির্ণয় করা মানে কি জানেন? এই যে লিখেছি যে সরল সুদের হার নির্ণয়, এই সরল সুদের হার নির্ণয় মানে কি পার্সেন্ট বের করা, মানে কত পার্সেন্টের চুক্তিতে আমাদের এই অ্যাকাউন্টটা ছিল এটা। তাহলে আমরা যদি হার গোপন করে এই প্রশ্নটা লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো? হার গোপন করে লিখতে হবে যে যে বার্ষিক কত হার সুদে, হ্যাঁ, বার্ষিক কত হার সুদে 600 টাকার 5 বছরের সুদ 300 টাকা হবে, কেমন? তখন প্রশ্নটা আমাদের এইভাবে লিখতে হবে। অর্থাৎ হার নির্ণয় মানে কি? হার নির্ণয় মানে আমরা মনে রাখবো যে হার নির্ণয় মানে হচ্ছে কোনো অ্যাকাউন্ট এর পার্সেন্টেজটা বের করা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের হার নির্ণয়ের ধারণা। মানে সুদের হার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো অ্যাকাউন্টের পার্সেন্ট বের করাকে আমরা হার নির্ণয় বুঝি।
তো কোনো একটা প্রশ্নের যদি আমরা হার নির্ণয় করতে চাই, মানে সুদের হার যদি বের করতে চাই, তাহলে আপনার কি করা লাগবে? আমি আপনাদেরকে বলি, কোনো সময় যদি আপনারা সুদের হার বের করতে চান তাহলে দুইটা তথ্য লাগবে। আচ্ছা, আমরা বলবো যে হার বের করার জন্য করণীয়, ঠিক আছে? তাহলে হার বের করার জন্য করণীয়টা কি বলুন তো? আমাদের দুটি তথ্য লাগবে, মানে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনি সুদের হার বের করবেন, তার জন্য দুইটা তথ্য লাগবে। একটা হচ্ছে মূলধন, মূলধন বা আসল লাগবে। অর্থাৎ হার বের করার জন্য আমাদের মূলধন বা আসলটা জানা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে 1 বছরের সুদ কত ছিল, ঠিক আছে? এই দুইটা তথ্য জানা লাগবে, মূলধন বা আসল, এটা জানা লাগবে, এটা নাম্বার 1। আর নাম্বার 2 আমাদের জানা লাগবে 1 বছরের সুদ কত ছিল। তো আমি আপনাদেরকে একটা কথা বলি প্লিজ, যে প্রায় সব কোশ্চেনের মধ্যে আপনাদের মূলধন বা আসল এটা বলে দেওয়া থাকবে। হ্যাঁ, এটা বের করা আমাদের জন্য খুব একটা বেশি কষ্ট হবে না। এই 1 বছরের সুদটা আপনাকে বের করতে হবে। কখনো কোনো প্রশ্নের মধ্যে 5 বছরের সুদ দেওয়া থাকবে, হ্যাঁ, বা 8 বছরের বা 10 বছরের বা 15 বছরের বা 18 বছরের সুদ দেওয়া থাকবে। কিন্তু ওই 5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর এই সুদগুলাকে 1 বছরে আনতে হবে সব সময়ের জন্য, এটা মনে রাখবেন। এবং হার বের করার জন্য আমরা যেটা করব, আসল রাখবো নিচে, আসল বা মূলধন নিচে লিখব, আর 1 বছরের সুদ, এই 1 বছরের সুদকে আমরা উপরে লিখব এবং তার সাথে আমরা 100 গুণ করব, তাহলে আমাদের হার বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে হার বের করার সূত্র না ঠিক এটা, আবার আমরা ঐকিকেও লিখতে পারবো। যাই হোক, আমরা প্রিলি রিটেনের মধ্যে যখন ঢুকবো তখন এটা বোঝা যাবে যে হার বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি, আসল থাকবে নিচে। সবসময় একটা কথা মনে রাখবেন যে আসল থাকবে নিচে, আর 1 বছরের সুদ থাকবে কোথায়? উপরে। আসল নিচে থাকবে, 1 বছরের সুদ উপরে থাকবে, এবং 1 বছরের সুদের সাথে যখনই আমরা 100 গুণ করে দিব তখনই বের হবে সুদের হার। আচ্ছা, আমি আবারও বলছি যে সামারাইজটা ভালো করে শুনবেন। সুদের হার বের করতে হলে করণীয় কি? করণীয় দুইটা তথ্য, একটা আসল বা মূলধন জানা লাগবে, আর 2 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 বছরের সুদ জানা লাগবে। এবার আমরা হার বের করার যে সেটআপটা, হার বের করতে যে সেটআপটা লাগবে সেটা হচ্ছে যে আসল বা মূলধন ভগ্নাংশের নিচে লিখব, আর এই যে 1 বছরের সুদ জানা লাগবে বলেছিলাম না, ওই 1 বছরের সুদ আমরা সবসময় উপরে লিখব এবং তার সাথে 100 গুণ করব, তাহলে বের হবে সুদ বের করার হার বা সুদের হার। এটাকেই বলা হয় সুদের হার নির্ণয়, ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ করণীয় পদক্ষেপগুলো জানি। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সুদের হার নির্ণয়টা আসলে কি। হ্যাঁ, সুদের হার নির্ণয়টা কি, মানে সুদের হার নির্ণয় হচ্ছে পার্সেন্ট বের করা, আর সুদের হার নির্ণয় বের করতে গেলে আপনার করণীয় কি? তাহলে সুদের হার নির্ণয় বের করতে গেলে আপনার করণীয় হচ্ছে আসল বা মূলধন জানা লাগবে, 1 বছরের সুদ জানা লাগবে, এবং আসল বা মূলধন থাকবে নিচে, 1 বছরের সুদকে আমরা উপরে লিখব, গুণ 100 করব।
তাহলে বের হবে সুদের হার। আচ্ছা, আমরা তাহলে এই সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে আরও একটা কথা বলি, আমরা কতভাবে আজকে সুদের হার নির্ণয়টা শিখব। তো আমরা জানি, আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে বর্তমান বাজারে 27টি চলমান ম্যাথ বই আছে, ঠিক আছে। এই 27টা চলমান ম্যাথ বইয়ের মধ্য থেকে, ঠিক আছে, প্রত্যেকটা বইকে অ্যানালাইসিস আমি করেছি এবং এই অ্যানালাইসিসমেন্টের জায়গা থেকে আমি আজ পর্যন্ত সুদের হার নির্ণয়ের 7টা পদ্ধতি পাইছি, যে 7টা টাইপে মানে 7ভাবে সুদের হার নির্ণয় আসতে পারে। তো স্টেপ আমরা 7টি শিখব, যে 7টি পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা এই সুদের হার নির্ণয় বের করাটা শিখব। এবং আপনাদেরকে যদি আর একটু দেখাই তাহলে আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। ধরেন এখানে আমরা যদি বলি যে সুদের হার নির্ণয় থেকে চাকরির পরীক্ষাতে মানে বাংলাদেশ সিভিল সার্ভিসে বা বিসিএসে কী ধরনের মানে কীরকম টাইপের কোশ্চেন আসে বা কত প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু আপনাদেরকে যদি বলি তাহলে বুঝবেন যে সুদের হার নির্ণয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, এটা হচ্ছে 46 বিসিএসের প্রশ্ন। এখানে সব বিসিএসের কোশ্চেন কিন্তু আছে। 45 বিসিএসের প্রশ্ন, মানে 45 বিসিএসের শুধু ম্যাথটা। তারপরে এটা 44 বিসিএসের ম্যাথ, এটা হচ্ছে আমাদের 43 বিসিএসের ম্যাথ। তারপরে আমাদের এখানে আছে 42 বিসিএসের ম্যাথ। এই প্রত্যেকটা বিসিএসের ম্যাথেই কিন্তু দেখা যাচ্ছে যে সুদের হার নির্ণয় থেকে প্রশ্ন এসেছে। প্রত্যেকটাতে আসে নাই, মোটামুটি বেশ কয়েকটা বিসিএসেই আসছে। তো এখানে 33 বিসিএস থেকে শুরু করে মোটামুটি 47 বিসিএস পর্যন্ত কোশ্চেনগুলো আমার কাছে আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 33 বিসিএসের কোশ্চেন। এই ডকুমেন্টটা থেকে যদি আপনারা দেখেন এটা 33 বিসিএসের প্রশ্ন। তো 33 বিসিএসের কোশ্চেন থেকে শুরু করে মোটামুটি 47 বিসিএস পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি তাহলে আজ অবধি আমরা দেখতে পাই হার নির্ণয় থেকে আজ পর্যন্ত 9টা বিসিএসে কোশ্চেন আসছে। সুতরাং এটা হার নির্ণয় যে বিষয়টা এটা কিন্তু আসলে ফেলে দেওয়ার মতন না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে হার নির্ণয়ের থেকে আমাদের কতটা ইম্পর্টেন্ট হতে পারে। তো আমরা কথা না বলে হার নির্ণয়ের অঙ্কগুলো করব। তো হার নির্ণয় আমি আপনাদেরকে বললাম যে আজকে আমরা হার নির্ণয়ের 7টা স্টেপ পড়াশোনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 7টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা নিয়ে সবার আগে আলোচনা করি। তো প্রথম স্টেপটা আমাদের লেকচার শিটের 104 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। প্রথম স্টেপের যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লেকচার শিটের 104 নাম্বার প্রশ্ন। তো যাদের কাছে আমাদের লেকচার শিট আছে তারা লেকচার শিটটা ওপেন করে পড়তে পারবেন, এটা একটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। তো আমরা হার নির্ণয়ের কোশ্চেনের মধ্যে এইখানে আমরা কোশ্চেনটা আসেন এখন সলিউশন করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু বলছে শতকরা, এই যে লক্ষ্য করেন শতকরা বার্ষিক কত হার সুদে, তো যখনই আপনার কাছে হার চাইবে তখনই আপনি দুইটা তথ্য খুঁজবেন। এক হচ্ছে কি আসল বা মূলধন, আসল বা মূলধন খুঁজবেন এবং 2 1 বছরের সুদ খুঁজবেন। 1 বছরের সুদ, এবং এটাকে আপনি সেট আপ করবেন কিভাবে, আসল থাকবে নিচে আর 1 বছরের সুদ এটা থাকবে উপরে এবং তার সাথে 100 গুণ করলে হার বের হয়ে যাবে। তো আসেন আমরা তথ্যটা খুঁজি। এখানে দেখেন আমাদের বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরে 400 টাকার সুদ 140 টাকা। তো দেখেন 5 বছরে, আবার দেখাই এখানে একটা তথ্য পাইছি আমরা 400 টাকার সুদ। এই যে 400 টাকার সুদ না, এই 400 টাকার সুদটা হচ্ছে আসল। তাহলে আসল কত পাইলাম, 400 টাকা। তাহলে আমরা আসল বসাবো নিচে এই 400 টাকা। আর এবার বলছে 5 বছরের সুদ 140, কিন্তু আমার তো 5 বছরের সুদ দিয়ে কাজ হবে না, আমার লাগবে 1 বছরের সুদ। তাহলে আমরা লিখব যে 5 বছরের
সুদ 140 টাকা হলে 1 বছরের সুদ কত? তাহলে 1 বছরের সুদ কত টাকা হচ্ছে? 140/5। তাহলে আসলে আমরা একটু কাটাকাটি করি। 5 20 হয় 100 আর 4 ভাষা 20, 5 8 40, তার মানে আপনার 28 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে কিন্তু 28 টাকা। তাহলে আমাদের আসল 400 টাকা থাকবে নিচে এবং 1 বছরের সুদ 28 টাকা, এটাকে উপরে লিখে আমরা 100 গুণ করে দিব, দিলে সুদের হার বের হয়ে যাবে। তো দেখেন আমি 100 দিয়ে যদি 400কে কাটি তাহলে 4, 4 দিয়ে যদি 28কে কাটি তাহলে 4 27, 4 7 28 মানে 7%। তাহলে আমাদের সুদের হার আসবে 7%। এখন এই ম্যাথটাকে যদি আপনারা বলেন যে ভাই লিখিত করব কিভাবে, তো লিখিত আসলে খুবই ইজি। আমি আপনাদের লিখিত করাটা একটু দেখাই যে এই প্রশ্নটাই, সেম প্রশ্নটা যদি আপনি লিখিত করতে চান তাহলে আপনার কি করা লাগবে। আচ্ছা, তো লিখিত করতে হলে খুবই সহজ, আমরা জাস্ট কয়েকটা লাইন লিখব এই। তাহলে আমরা কি কি পাইছিলাম? আসল পাইছি কত বলেন তো? আসল পাইছিলাম আমরা হচ্ছে 400 টাকা, এই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তাহলে আসল পাইছি 400 টাকা আর 1 বছরের সুদ পাইছিলাম কয় টাকা? 28 টাকা, তাই না? তা আপনারা এভাবে লিখবেন 400 টাকায়, মানে 400 টাকা ব্যাংকে রেখে আর কি, 400 টাকায় 1 বছরের সুদ 28 টাকা। অতএব 1-এ কত আর 100-তে কত, মানে 1 টাকায় কত? 28/400। আর 100-তে কত? তাহলে 100-তে কত হবে? যে 28 গুণিতক 100। দেখেন এই যে সেটআপটা আর এই সেটআপটা একদম সেম, কিন্তু এটা আমরা একটা ফর্মুলাতে ফেলে করেছি আর এটা হচ্ছে লিখে করেছি। তাহলে যদি আপনি লিখে করেন তখন নাম হবে লিখিত, আর যদি সেটআপে করেন তাহলে তখন নাম হবে শর্টকাট। ঠিক আছে? এক কথায় আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা যে কয়েক বছরের সুদের পরিমাণ দেওয়া থাকবে, কিন্তু এই কয়েক বছরের সুদকে আমাদের আনতে হবে প্রথমত 1 বছরে, 1 বছরের সুদে আনতে হবে। আর আসলটা আপনার জানতে হবে, আসল থাকবে নিচে, 1 বছরের সুদ থাকবে উপরে, এবং তার সাথে আমরা 100 গুণ করব, তাহলে বের হবে সুদের হার। তো প্রিয় শিক্ষার্থী, এই দুইটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা প্রশ্ন আমাদের লেকচার শিটের 106 নম্বর কোশ্চেন আর 113 নম্বর প্রশ্ন। তো আমি মাঝখান থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি যাতে বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন। হ্যাঁ, তো বাকি প্রশ্নগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন আর কি। তো লেকচার শিট নেবেন এবং লেকচার শিট থেকে প্র্যাকটিস করবেন। তো 106 নম্বর প্রশ্ন আমাদের বলছে 50,000 টাকার, তাহলে আমরা কিন্তু অলরেডি আসল পেয়ে গেছি। তাহলে আসল কয় টাকা? 50,000, তাহলে এটা বসবে নিচে। আর 2 বছরের সুদ কত দেওয়া আছে দেখেন তো? 2 বছরের সুদ দেওয়া আছে 1,000 না? তাহলে 2 বছরের সুদ যদি 1,000 দেওয়া থাকে তাহলে 1 বছরের সুদ কত? 500 টাকা। এই 500 টাকা রাখবো আমরা উপরে, এবং যেহেতু সুদের হার জানতে চেয়েছে তার মানে আমরা এখন 100 গুণ করব, করলে সুদের হার বের হয়ে যাবে। দ্যাটস ভেরি সিম্পল। আগেরটা আমরা ডিটেলস আলোচনা করেছি আর এটা আমরা অল্প কথায় আলোচনা করলাম। এটাও আমরা যদি লিখিত করতে যাই তাহলে আমরা লিখব যে 50,000 টাকায় 1 বছরের সুদ 500 টাকা। অতএব 1-এ কত আর 100-তে কত, এটা বের করে ফেলবেন। হ্যাঁ, এই যে 500 এরকম বের হবে, মানে এই সেটআপটাই আসবে। 50,000 নিচে থাকবে, 500 উপরে যাবে, গুণিতক 100 হবে, তাহলে বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন কাটাকাটি করবেন, কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে। আমি আর কাটাকাটিটা করে দিচ্ছি না। 113 নম্বর কোশ্চেনটা একটু দেখব যে শতকরা বার্ষিক কত হার সুদে। তাহলে এখানে দেখেন হার চেয়েছে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমি কি বলেছিলাম যে যখন আমরা আসল পাবো তখন আসলকে লিখব নিচে, মানে 700 টাকা থাকবে নিচে, আর 5 বছরের সুদ 105 টাকা। তাহলে 5 বছরের সুদ 105 টাকা মানে 1 বছরের টাকা বের করব। তাহলে 105 টাকা যদি 5 বছরের সুদ হয় তাহলে 5 দিয়ে ভাগ দেন, তাহলে 1 বছরের সুদ বের হবে 21 টাকা। এই 21 টাকা থাকবে কোথায়? উপরে, গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে সুদের হার। তাহলে আমাদের এখানে আসবে উত্তর 3%।
এই হচ্ছে আমাদের 3% হারে আমাদের অ্যাকাউন্টটা ছিল, ঠিক আছে। এরপরে আপনারা 124 নম্বর অঙ্কটা আমি আপনাদের জন্য সিলেক্ট করেছি, এই প্রশ্নটা আমরা একটু পড়ব। তো লেকচার শিট থেকে আপনারা কিন্তু এগুলো হোমওয়ার্ক করবেন অবশ্যই, হ্যাঁ। তো যাদের কাছে লেকচার শিট নাই, এটা আসলে আমার লেকচার শিট কি খারাপ, আমি এটাই বুঝি না। আমি কি আপনাদের জন্য খুব খারাপ করে লেকচার শিট বানাই? আপনারা সারা বাংলাদেশের 25-30টা বই অ্যানালাইসিস করেন, 25-30টা বাজারের রানিং বই এর বাইরে যদি আমার লেকচার শিটে, মানে আমার লেকচার শিটের বাইরে যদি কোনো বইতে আপনারা একটা ম্যাথ পান, তাহলে আপনারা বললেন যে ভাই আপনার লেকচার শিট খারাপ। লেকচার শিটে আমি সিকোয়েন্স মেনটেন করে হিউজ তথ্য দিয়ে রাখছি, যাতে করে একজন স্টুডেন্ট খুব ভালোভাবে অঙ্কগুলো রপ্ত করতে পারে বা বুঝতে পারে। কিন্তু আসলে ইফেক্টিভ কোনো জিনিসের মর্যাদা দিতে হয়, বুঝতে পারছেন? যদি আপনার দেখেন যে প্রোডাক্টিভ বা ইফেক্টিভ কোনো কিছু হচ্ছে, তাহলে সেটার মর্যাদা দিতে হয়। বাংলাদেশে অনেক অনলাইন কোর্স আছে, কিন্তু এই অনলাইন কোর্সগুলো কীভাবে পড়ানো হয়? এগুলো সহজ সহজ অঙ্কগুলো পড়ানো হয়, সহজ সহজ ছোটো ছোটো অঙ্কগুলো পড়ানো হয়। আমরা এখানে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো দেখি, সুতরাং এই ক্লাসগুলোর কি গুরুত্ব নাই? আমরা 800 জন স্টুডেন্ট গ্রুপে থাকি, অথচ ক্লাস করি মাত্র 30-32 এরকম। তো এই বিষয়গুলো আসলে তাহলে 30 জন থাকাই ভালো ছিল, 800 জন থাকার কি দরকার? এটা মেন্টাল পেন হয়। যাই হোক, আমরা 124 নম্বর নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের বলা হয়েছে 50 পয়সা 50 দিনের সুদ, 50 পয়সার 50 দিনের সুদ 50 পয়সা। এর মানে কি? বলছে 50 পয়সার, তার মানে এটা আসল। তাহলে আসল কত? 50 পয়সা। এবার বলছে 50 দিনের সুদ 50 পয়সা। তাহলে 50 দিনের সুদ যদি 50 পয়সা হয়, তাহলে এক দিনের সুদ কত? 1 পয়সা। আর 1 পয়সা লিখতে হয় কিভাবে? 1 পয়সা লিখতে হয় 0.01, এইভাবে 1 পয়সা লিখতে হয়, কেমন? তো যাই হোক, 50 পয়সা 50 পয়সা আমাদের কি ছিল? মূলধন বা আসল। এই আসলকে আমরা নিচে লিখলাম। আর 50 দিনের সুদ দেওয়া ছিল, কিন্তু আমরা এক দিনের সুদ বের করব। আচ্ছা, তাহলে এক দিনের সুদ 1 পয়সা, এটা আমরা উপরে লিখলাম এবং আমরা 100 গুণ করব, করলে বের হবে সুদের হার। এবার বলছে কি দৈনিক সুদের হার কত? তাহলে দৈনিক সুদের হারে তো আমরা উপরে একদিনের সুদ লিখছি এবং সুদের হার বের করছি। তাহলে দশমিকটা এখন একটু তুলে দেন। দশমিকটা আমরা যদি এখানে তুলে দিই, তাহলে নিচে 100 হবে। এবার কাটাকাটি করেন, কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 50 দিয়ে 100কে কাটলে 2, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমাদের কত আসলো? 2/100। তাহলে এটা আমাদের হচ্ছে এই শূন্য, মানে 100 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, তাহলে এর 0.02%। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে সুদ কষার সময় নির্ণয়ে, এই হার নির্ণয়ের প্রথম স্টেপ। তো সুদ কষার হার নির্ণয়ের আমি আপনাদেরকে বললাম যে আমি সুদ কষার হার নির্ণয়ের আপনাদের টোটাল স্টেপ শেখাবো 7টা। তো 7টার মধ্যে এটা একটা স্টেপ ছিল। এবার আমরা স্টেপ 2তে যাব। তো এখন আপনারা আমাকে একটু আশ্বস্ত করবেন যে এই যে 1 নাম্বার স্টেপ 01, 1 নাম্বার স্টেপ, এই প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন কিনা বলেন। 1 নাম্বার স্টেপের প্রশ্নগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। 1 নাম্বার স্টেপের প্রশ্নগুলো কি বুঝতে পেরেছেন প্রপারলি? একটু দ্রুত কমেন্ট করবেন সবাই, একটু বলেন যে আপনারা 1 নাম্বার স্টেপের কোশ্চেনগুলো কি বুঝতে পেরেছেন। যদি 1 নাম্বার স্টেপ বোঝেন, তাহলে আমি 2 নাম্বার স্টেপে চলে যাব। আচ্ছা, প্লাবন কুমার বর্মন, আপনি ভাই বলছেন বুঝেছি। ফিরোজ ভাই বলছেন বুঝেছেন। আচ্ছা, আচ্ছা, 1 নাম্বার স্টেপ আপনারা মনে হয় তার মানে বুঝেছেন, তাই তো? বুঝতে পারেননি এমন কেউ আছেন? 124 নাম্বারটা আর একবার দেখান। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা,
124 নাম্বারটা আমাদের লেকচার শিটের মধ্যে সলভ করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তারপরেও জানতে চাইলেন, বলছে 50 পয়সা। আবার দেখেন 124 নাম্বার, 50 পয়সার 50 দিনের সুদ 50 পয়সা। তো দেখেন 50 পয়সা, তার মানে এটা কি আসল, মানে আপনি ব্যাংকে 50 পয়সা রাখছেন এবং 50 দিনের সুদ পেয়েছেন 50 পয়সা। 50 দিনের সুদ যদি 50 পয়সা হয়, তাহলে একদিনের সুদ কত? একদিনের সুদ হচ্ছে 1 পয়সা। তো 1 পয়সা লিখতে হয় কি করে? এক পয়সা লিখতে হয় 0.01, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একদিনের সুদ, নিচে থাকবে আসল, উপরে একদিনের সুদ গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে কি সুদের হার বা পার্সেন্ট, এবং সেটা বের হবে অবশ্যই দৈনিক সুদের হার, কারণ আমরা উপরে একদিনের সুদ রেখেছি, সেজন্য এটাকে দৈনিক সুদের হার বলা হচ্ছে। তাহলে আমরা যদি এই দশমিকটা তুলে দিই, দশমিকটা তুলে দিলে 100, এই 100 বাদ দিয়ে দেন, বা যাই হোক কাটাকাটি করে নিয়েন আপনারা। 0.01 বাই 50 গুণিতক 100 ছিল, তো এই দশমিকটা আমরা তুলে দেবো, তাহলে দশমিক তুলে দিলে নিচে একটা 100 হবে। হ্যাঁ, এবার আমরা কাটাকাটি করব, জাস্ট এতটুকু যে এই 50 দিয়ে 100কে কাটি, তাহলে 2, তাহলে 2 বাই কত? 100। এখন 100 দিয়ে যখন আপনি 2কে ভাগ করবেন, তখন আসবে 0.02%। এটা আমাদের অ্যান্সার আসবে। এই হচ্ছে আমাদের সুদের হার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো স্টেপ 1 যদি বুঝে থাকেন, তাহলে আমরা এখন স্টেপ 2তে চলে যাব। আচ্ছা, তো 2 নাম্বার স্টেপে আমরা একটু যাব। 2 নাম্বার স্টেপটা কি? আগের যে স্টেপটা আমরা পড়াশোনা করছি, এই সেকেন্ড স্টেপটাও একদম সেম। সেকেন্ড স্টেপে একটুখানি ডিফারেন্স আছে। সেটা কীরকম? আগে কয়েক বছরের সুদ দেওয়া ছিল, হ্যাঁ, আর এখানে কয়েক বছরের সুদ আসল দেওয়া থাকবে। এই যে কয়েক বছরের সুদ আসল দেওয়া থাকবে, কেমন? আগে দেওয়া ছিল কি কয়েক বছরের সুদ, আর এখন দেওয়া থাকবে কয়েক বছরের সুদ আসল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাই যে সুদ আসল দেওয়া থাকবে। তো আমি আপনাদের আগেই বলেছি যে হার নির্ণয় করতে গেলে কি লাগে। এই প্রশ্নগুলো দেখেন সব হার নির্ণয়, মানে সুদের হার কত। কোশ্চেনগুলো দিকে একটু খেয়াল করেন, সবগুলো কোশ্চেনে কিন্তু একই উত্তর চাওয়া হয়েছে যে সুদের হার কত। এখানে আপনার বলছে কবির ব্যাংকে 2 বছর পরে মুনাফা সহ কত টাকা পেয়েছেন, মুনাফার হার কত। তারপরে এই প্রশ্নটা দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে, এই যে কত হার সুদে, মানে সবসময় প্রশ্নের ভিতরে কি চাচ্ছে? সুদের হার, ঠিক আছে? সব সময়ের জন্য হ্যাঁ, উপরে মোহাম্মদ ইমন ভাই আপনি বলছেন যে উপরে 01 কেন হবে? ভাইয়া 1 পয়সা হবে না কেন? উপরে তো আমরা 1 পয়সাই লিখেছি, কিন্তু 1 পয়সা লেখার সিস্টেমটা হচ্ছে 0.01, মানে 1 পয়সা লিখতে হয় 0.01, এটা দিয়ে 1 পয়সা লিখতে হয়, বুঝতে পারছেন? 1 পয়সা আপনি তো উপরে শুধু 1 লিখে 1 পয়সা লেখা যাবে না, তখন তো ওটা 1 টাকা হয়ে যাবে। হ্যাঁ, 0.01 লিখতে হবে, তখনই হবে ওটা 1 পয়সা। আচ্ছা, 1 পয়সাকে আমাদের দশমিক আকারে লিখতে হবে। হ্যাঁ, ওটা 1 পয়সা লেখার সিস্টেম। তো আমি এই স্টেপ 2তে আবার আসি। স্টেপ 2তে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো প্রশ্নের ভিতরে কিন্তু সুদের হার জানতে চাইছে। তা সুদের হার জানতে হলে কি কি লাগে আগেই বলেন। 1, আসল লাগে। 2 হচ্ছে 1 বছরের সুদ লাগে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই প্রশ্নটার মধ্যে দেখেন সুদ আসলে 200 টাকা দেওয়া, এখানে আমাদের বলছে মুনাফা সহ 3600 টাকা, মানে সুদ আসল। আবার এখানে বলছে সুদে আসলে 2300 টাকা। তো বিষয়টা হচ্ছে আমাদের তো সুদের হার বের করার জন্য কখনোই সুদ আসলের প্রয়োজন নাই, আমার লাগবে কি সুদ দরকার, সুদ আসলের তো প্রয়োজন নাই। সুতরাং এই ধরনের প্রশ্ন যখন আসবে, মানে সুদ আসল যখন থাকবে, এই যে সুদ আসল যখন থাকবে, তখন সবার আগে আপনার যে কাজ করতে হবে, সুদ আসলের মধ্য থেকে
আসলকে বাদ দিয়ে আগে সুদ জানা, কারণ আপনার লাগবে সুদ, আপনি আসল দিয়ে সুদ আসল দিয়ে কী করবেন, মানে ব্যাপারটা এরকম। তাহলে আসেন আমরা এইটা সলিউশন করি, ঠিক আছে? এইটুকু জায়গাতেই হবে। কথা হচ্ছে আমরা কি করব, সুদ আসলের মধ্যে থেকে আগে আসলটা বাদ দিয়ে সুদ জানবো, আমার সুদ আসল দিয়ে লাভ নাই। তাহলে এই প্রশ্নটাতে আমাদের বলছে কি 100 টাকা 5 বছরের সুদ আসলে 200 টাকা। তাহলে দেখেন 100 টাকা 5 বছরের সুদ আসলে 200 টাকা, তাহলে 100 টাকা, তাহলে আসল কত? 100, এই আসল থাকবে নিচে। এবার সুদ আসল কত? সুদ আসল 200, এখান থেকে আমাদের আসল 100 আগে মাইনাস করে নিব, তাহলে সুদ কত? 100 টাকা। এই 100 টাকা যে আপনার সুদ, এটা কিন্তু আবার 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদকে, এটা কিন্তু এই যে 100 টাকা, এটা 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরে হচ্ছে 20 টাকা। এই 1 বছরের সুদ 20 টাকা, এটা থাকবে উপরে গুণিতক 100, তখন বের হবে পার্সেন্ট। এটার উত্তর আসবে 20%। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু পড়ি। মানে আগেরটাই কিন্তু শুধুমাত্র আগে সুদ দিয়েছিল আর এখন সুদ আসল দিয়ে আছে। তো দেখেন আমরা 129 নম্বর যে প্রশ্নটা, 129 নম্বর প্রশ্ন বলছে যদি করিম ব্যাংকে 3000 টাকা রাখে, তাহলে আমাদের আসল কত? 3000। এবার বলছে 2 বছর পরে মুনাফা সহ 3600। তো শোনেন, এই মুনাফা সহ 3600 মানে কি? 3600 সুদ আসল, সুদ আসলের মধ্য থেকে আসলকে আগে মাইনাস করব, তাহলে 600 টাকা কি সুদ? কিন্তু এই 600 টাকা সুদ আবার কয় বছরের সুদ? এই যে 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ যদি 600 হয়, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। এই 3000 টাকা থাকবে, মানে আসল থাকবে নিচে, আর 1 বছরের সুদ 300 টাকা থাকবে কোথায়? উপরে, গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে সুদের হার। 131 নম্বরও তাই। তাহলে 2000 টাকা 3 বছরের সুদ আসল 2300, তাই না? 2000 টাকার 3 বছরের সুদ আসল 2300। তাহলে দেখেন এই প্রশ্নটার মধ্যে 2300 টাকা আসল, এই সরি 2000 টাকা আসল, এই যে 2000 টাকা আসল আর 2300 টাকা হচ্ছে সুদ আসল। তাহলে 2300-র মধ্যে থেকে আমরা আসল 2000 মাইনাস করে দিলে সুদ পাই 300। কিন্তু এই যে 300 টাকা আমরা সুদ পাইলাম, এটা কিন্তু আবার 3 বছরের, 3 বছরের। তাহলে 3 বছরের সুদ যদি 300 হয়, তাহলে 1 বছরের সুদ কয় টাকা? 100 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 100 হয়, তাহলে আমরা বলবো যে আসল 2000 থাকবে নিচে, আর 1 বছরের সুদ 100 টাকা, এটা উপরে গুণিতক 100। তাহলে বের হবে সুদের হার। তাহলে কাটাকাটি করবেন, এই 0 0 বাদ, ঠিক আছে? এবার 20 দিয়ে 100-কে কাটেন, তাহলে 5 কোটি 100 মানে 5%। এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা মূলত সুদের হার বের করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টেপ 2-র ম্যাথগুলো। তো স্টেপ 2-তে এই মাত্র 3টা অঙ্কই আমি সিলেক্ট করেছি, কিন্তু লেকচার শিটের মধ্যে দেখবেন অনেকগুলো ম্যাথ আমি দিয়ে রাখছি, মানে আপনাদের প্র্যাকটিস করার জন্য। তো আপনারা যেটা করবেন, এই অবশ্যই লেকচার শিট থেকে এগুলো প্র্যাকটিস করবেন, কেমন? আচ্ছা, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা স্টেপ 2 কি সবাই বুঝতে পেরেছি? যদি আমরা স্টেপ 2 সবাই বুঝে থাকি, তাহলে একটু বলেন, একটু ডান লেখেন সবাই যে বুঝেছেন। স্টেপ 2 কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের আজকের ক্লাস বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? মানে নেটওয়ার্কের, মানে নেটওয়ার্ক বলতে আর কি, এমনি কোনো প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম বা দেখার প্রবলেম? কোশ্চেনগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন, বা আমি যে লিখতেছি লেখাগুলো কি দেখতে পাচ্ছেন? ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো প্লিজ। আচ্ছা, যদি আপনারা স্টেপ 2 বুঝে থাকেন, অনেক ধন্যবাদ। আমরা স্টেপ 3-তে যাব, 3 নাম্বার স্টেপে যাব। 3 নাম্বার স্টেপে আমাদের টোটাল সুদের হার বের করার জন্য 7টা স্টেপ শিখতে হবে, তার মধ্যে আমরা 2টা অলরেডি শিখলাম, আর এবার আমরা শিখবো হচ্ছে 3 নাম্বার।
তো তৃতীয় নম্বর স্টেপটা কেমন খেয়াল করেন। এই স্টেপটার আমরা একটা শিরোনাম দিয়েছি, সেটা হচ্ছে কি, যখন সুদ আসলের পরিমাণটা দ্বিগুণ তিনগুণ দেওয়া থাকবে। আচ্ছা, যখন সুদ আসলের পরিমাণটা দ্বিগুণ তিনগুণ দেওয়া থাকবে তখন আমরা সুদের হারটা কী করে বের করব। আচ্ছা, তার আগে একটা বেসিক জিনিসটা আপনাদেরকে শেখাই, শোনেন। দ্বিগুণ তিনগুণ থাকতেই পারে, এটাও তো কোনো বিষয় না। মানে দ্বিগুণ তিনগুণ চারগুণ দেওয়া থাকতে পারে না, তো এটা তো কোনো বিষয় না। কিন্তু আপনাদের একটা বেসিক জিনিসটা বোঝাই। মনে করেন সুদের হার বের করতে হবে, তাই না? এখন আমরা বললাম যে কোনো আসল, হ্যাঁ, আমরা যখন কোনো আসল ব্যাংকে রাখি, ভালো করে শুনবেন, কনসেপ্টটা খুবই জরুরি। কোনো আসল যখন ব্যাংকে রাখি তখন আমরা কিন্তু 100% ব্যাংকে রাখি, মনে রাখবেন। যে কোনো আসল আপনি ব্যাংকে যত টাকায় রাখেন না কেন, সেটা কত পার্সেন্ট? 100%। এখন আপনি কি করছেন, চাচ্ছেন হচ্ছে 3 গুণ, মানে 100% রেখে 3 গুণ চাচ্ছেন, মানে কি 300% চাচ্ছেন, মানে ব্যাংকের কাছ থেকে 300% চাচ্ছেন। ভালো করে বুঝবেন, ব্যাংকের কাছ থেকে আমরা 300% চাচ্ছি। এই 300% যে আমরা চাচ্ছি না, এই 300% কিন্তু সুদ এবং আসলে চাচ্ছি, সুদ যোগ আসল, যাই হোক। আচ্ছা, সুদ যোগ আসলে চাচ্ছি এই 300%টা, ঠিক আছে? তাহলে আমরা ব্যাংকে রাখছি কত পার্সেন্ট? 100%। এটা ছিল আমাদের আসল। আর চাচ্ছি 3 গুণ। 3 গুণ মানে কি 300% চাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি সুদ আসলে চাচ্ছি, তাই না? সুদ প্লাস আসল। এখন তাহলে আমার কথা হচ্ছে যে সুদ কত চাচ্ছেন আপনি, মানে কত সুদ চাচ্ছেন আসলে? 100% কি আমাদের এই যে সুদ আসল যে 300%, এর মধ্যে কি আমাদের রাখা আসল যে 100%, ওটা কি নাই? ওটা তো অবশ্যই আছে। তাহলে আমরা আসল 100% এখান থেকে মাইনাস যদি করি, তাহলে আমি বলবো যে আপনি সুদ চাচ্ছেন অ্যাকচুয়ালি 200%। কেমন? সুদ চাচ্ছেন 200%। এখন হারটা বের হবে কিভাবে, এদিকে শোনেন। আশা করছি এ পর্যন্ত বুঝেছেন যে আমরা 100% ব্যাংকে রেখে যদি 3 গুণ বা 300% চাই, তাহলে সেখান থেকে সুদ চাওয়া হয় 200%, বেসিক্যালি সুদ চাওয়া হয়, তাই না? এখন আমাদের দেখতে হবে কি যে এই যে 200% সুদ উঠতে ওই অ্যাকাউন্টটা কয় বছরের ছিল, মানে কয় বছরে আপনি 200% সুদ পেয়েছেন, কত বছরে আপনি 200% সুদটা তুলেছেন। এই অ্যাকাউন্টটা, এটাই যদি ধরি যে এটা 10 বছরের অ্যাকাউন্ট বা 10 বছরে, কেমন? তা আমরা যদি বলি 10 বছরে আপনি 200% সুদ পাইছেন, চিন্তা করে দেখেন, এই 200% সুদ পাইছেন আপনি কয় বছরে? 10 বছরে। তাহলে পার ইয়ার, ঠিক আছে, 10 বছরে যদি আপনি 200% সুদ চান, তাহলে পার ইয়ার কিন্তু আপনি 20% হারে সুদ পেয়েছিলেন। এটাই হচ্ছে সুদের হার। এইভাবে আমরা হচ্ছে দ্বিগুণ তিনগুণ এইভাবে কিন্তু আমরা সুদের হারটা বের করি। আমি আরও ক্লিয়ার করব, কিন্তু আসলে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি আর একটু বুঝতে চাই। ধরেন আমি আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ। যখন আমি বললাম কি যে কোনো আসল, তাহলে যে কোনো আসল অবশ্যই 100%। যে কোনো আসল আপনি সুদ মূলে 6 গুণ চাচ্ছেন, তাহলে 6 গুণ মানে কি আপনি 100% টাকা রেখে 600% চাচ্ছেন, 100% টাকা রেখে 600% চান, ঠিক আছে? আচ্ছা, বললাম এটা মনে করেন কত বছরে? 20 বছরে, ঠিক আছে? হ্যাঁ, 20 বছরে। তাহলে 20 বছরে আপনি 100% টাকা রেখে 600% চান। তাহলে সুদ চাচ্ছেন কয় পার্সেন্ট বলেন তো? এই 100% ব্যাংকে রাখছিলেন আর আপনি টোটাল চাচ্ছেন 600%। তাহলে আসল 100% বাদ দেন, আপনি সুদ চাচ্ছেন কিন্তু 20 বছরে 500% সুদ চাচ্ছেন অ্যাকচুয়ালি। এটার ডিজাইনটা যদি আমরা করি এভাবে যে 100% টাকা রাখছিলাম, 600% চাচ্ছি আমি, তাহলে সুদ চাচ্ছি 20 বছরে 500% আপনি সুদ চাচ্ছেন।
তাহলে 20 বছরে যদি আপনি 500% সুদ চান, তাহলে 1 বছরে কয় পার্সেন্ট চাচ্ছিলেন? 1 বছরে আপনি চাচ্ছিলেন কি 500% ভাগ 20%। আশা করি বুঝতে পেরেছেন। 5 কোটি 100, 25%, মানে 25% করে পার ইয়ার আপনি সুদ চাচ্ছেন। এই যে পার ইয়ার, এই পার ইয়ারটা কি? এই পার ইয়ারটাই হচ্ছে সুদের হার। বুঝতে পারছেন? সুদের হার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা রিটার্নটাতে পরে যাব, আগে কনসেপ্ট বুঝেছেন কিনা সেটা বলেন। দেখেন, আমি এই প্রশ্নটা যদি এখন পড়াই আপনাদের, যে যদি কোনো আসল, তা যদি কোনো আসল, যদি কোনো আসল মানে 100%, ঠিক আছে, 10 বছরে 10 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে কি? ডাবল হয়, মানে 100% হয়েছে 200% হইল, ব্যাপারটা এরকম। তাহলে সুদের হার পার ইয়ার কত ছিল? এই সুদের হার মানে পার ইয়ার, মানে ইয়ারলি, ইয়ারলি কত ছিল? হার বলতে আমরা বছরে বোঝাই, ঠিক আছে। তাহলে দেখেন, আপনি 100% রেখে সুদ আসলে 200% চাচ্ছেন, তার মানে সুদ চাচ্ছেন কয় পার্সেন্ট? 10 বছরে 100% সুদ চাচ্ছিলেন। কারণ এই যে 200% টোটাল চাচ্ছেন, এর মধ্যে আপনার 100% সুদ অলরেডি আছে, মানে আগে থেকেই আসল আছে, আসল। এখন আসলটা বের করে দিলে আপনি সুদ চাচ্ছিলেন 100%, এই 100% যে আপনি সুদ চাচ্ছেন না, এটা কয় বছরে? 10 বছরে 100% চাচ্ছেন। তাহলে 1 বছরে কত পার্সেন্ট চাচ্ছেন? 10 দিয়ে ভাগ দেন, 1 বছরে আপনি 10% চাচ্ছেন। তার মানে আমরা বলবো খ উত্তর, মানে সুদের হারটা অ্যাকচুয়ালি 10%। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো প্লিজ। মানে এখন পর্যন্ত আমি যে কনসেপ্টটা আপনাদের পড়ানো বা বোঝানোর চেষ্টা করলাম, এটা কি বুঝেছেন? যদি বোঝেন, তাহলে এই কনসেপ্টটাই আমরা পরের ম্যাথগুলো একটু আগে করি, তারপরে আমরা রিটার্নে যাচ্ছি। বলছে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন, কোনো মূলধন মানে কি? আগেই কট 100%, 10 বছরে সুদ মূলে 3 গুণ হবে, মানে আপনি চান কত? 300%। 100% রেখে যদি 300% চান, তাহলে সুদ চান কয় পার্সেন্ট? 200% সুদ চাচ্ছেন। কয় বছর সময়ে চাচ্ছেন? 10 বছরে। তাহলে আমরা 10 বছরে যদি 200% চাই, তাহলে 1 বছরে চাই হচ্ছে 20%। তাহলে সুদের হার ছিল কত? 20%। অ্যান্সার কত? ঘ। এবার 136 নম্বরটা দেখেন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে, হ্যাঁ, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ মূলের 3 গুণ হবে, মানে কি? এটা দশম বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, দশম বিসিএস প্রিলিমিনারি। আচ্ছা, যাই হোক, এর মানেটা হচ্ছে কত টাকা হলে, আমি রাখছিলাম 100%, আমি চাচ্ছি সুদ আসলে 3 গুণ, মানে চাই হচ্ছে 300% আমি চাচ্ছি। তাহলে আমি সুদ চাচ্ছি কত পার্সেন্ট? 100% রেখে যদি 300% চাই, তাহলে সুদ চাচ্ছি 200%। এখন কথা হচ্ছে, এই 200% যে আপনি সুদ চাইলেন, এই 200% সুদ চাইলেন কয় বছরে? 8 বছরে। তাহলে 8 বছরে যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি 200% সুদ নেবেন, তাহলে 1 বছরে কত নেবেন? তাহলে আমি 8 দিয়ে ভাগ দিব, তা 8 দিয়ে ভাগ দিলে পার ইয়ার আপনি 25% সুদ চাচ্ছিলেন। এটাকেই বলে হয় সুদের হার, ঠিক আছে। তাহলে আমরা কি করব? গ নাম্বার অপশনকে উত্তর নিব। আচ্ছা, এরপরে স্টেপ 4। তো আপনারা এই স্টেপটা কি ক্লিয়ার বুঝেছেন? যদি বোঝেন, তাহলে আমি এই স্টেপের রিটার্ন দেখাবো। সবাই বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, যদি বোঝেন তাহলে এখন রিটার্ন দেখাবো। কথা বলেন, সবাইকে বুঝতে পারছেন? কমেন্ট করতে বললে একটু দ্রুত কমেন্ট করবেন, যাতে আমার ডিসিশন নিতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, এই স্টেপটা কি আপনারা সবাই বুঝেছেন কিনা একটু প্লিজ। আচ্ছা, যে অনেকে বলতেছেন বুঝেছেন, আসলে এখন আমরা রিটার্ন করব।
লিখিত কি করে করা যায়। হ্যাঁ, দেখেন আমাদের বলছে যদি কোনো আসল, মানে আপনি আসল জানেন না, তাহলে আপনি যে কোনো একটা আসল ধরে নেবেন। আপনারা বলেন কয় টাকা আসল ধরবো? আপনারা যে কয় টাকা আসল ধরতে পারবেন আমি সেই কয় টাকা আসল ধরবো। বলেন কত আসল ধরবো, কেউ একজন বলেন কত আসল ধরবো। বলছে না যদি, যদি কোনো আসল, এখন যদি কোনো আসল বলতে যে কোনো আসল হতে পারে, নট অনলি 100। হ্যাঁ, যে কোনো আসল হতে পারে। কত আসল ধরবো? $100 ধরবো? আচ্ছা, আর একটু বেশি ধরি। $100 ধরে তো সবাই করে, তাই না? আপনি একটু অন্য কিছু ধরেন। আচ্ছা, আপনি বলেছেন $100 ধরতে, ঠিক আছে, ধরি আসল $100। আচ্ছা, অন্যটা কিছু ধরি। হ্যাঁ, ধরি আসল $1000, তাই তো? আচ্ছা, তাহলে লেখেন ধরি আসল 500 টাকা। এই একটা অঙ্ক আমরা দুইটা আসল ধরে করতেছি। হ্যাঁ, ধরি আসল $100, এখানে ধরলাম ধরি আসল $500। একই ম্যাথ আমরা দুইটা প্যাটার্নে করব। যাই হোক, ধরেন ধরি আসল কয় টাকা? $500। 10 বছরে দ্বিগুণ হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই $500 10 বছরে সুদ আসলে দ্বিগুণ হবে। মানে 500 গুণ 2, দ্যাট মিন্স 1000 টাকা হবে। ঠিক আছে, 10 বছরে সে 1000 টাকা হবে। আচ্ছা, তাহলে 10 বছরে যদি 1000 হয় সুদ আসলে, মানে দ্বিগুণ, তাই না? তাহলে 10 বছরে যদি 1000 হয়, তাহলে আসল 10 বছরের সুদ আসল, তার মানে আমরা বলবো 10 বছরের সুদ আসল হচ্ছে কয় টাকা? 1000 টাকা। মানে 10 বছরের সুদ আসল 1000 টাকা। তাহলে 10 বছরের সুদ আসল 1000 টাকা হলে 10 বছরের সুদ কত? যেহেতু আপনাদের হার বের করতে হবে, তাহলে আপনার কি লাগবে? হার বের করতে হলে আপনার লাগবে 1 বছরের সুদ, তাই না? তাহলে আপনারা আগে কি করবেন, এই যে 1000 টাকাটা 10 বছরের সুদ আসল, এর মধ্যে থেকে আসল 500 টাকা মাইনাস করে দিবেন। তাহলে আসল 500 টাকা মাইনাস করলে কি থাকে? 500 টাকা। এই 500 টাকাটা কি বলেন তো? 10 বছরের সুদ। তা 10 বছরের সুদ 500 টাকা। এখন আপনি কি করবেন? 1 বছরের সুদে নিয়ে আসবেন, যে 1 বছরের সুদ কত। তাহলে 1 বছরের সুদ কত? 500/10, দ্যাট মিন্স 50 টাকা। ঠিক আছে, 1 বছরের সুদ 50 টাকা। এবার আপনি কি লিখবেন? আমরা যেহেতু হার বের করব, তার মানে আমরা আসল জানি কত? 500 টাকা, 1 বছরের সুদ জানি 50 টাকা। এই দুইটা তথ্য দিয়ে আমরা এখন হার বের করব। তাহলে শর্ট সেটআপটা কেমন হবে? আচ্ছা, শর্ট সেটআপটা আমি বলেছিলাম যে আসল থাকবে নিচে। তাহলে আসল 500 টাকা, এই 500 টাকা লিখব নিচে। 1 বছরের সুদ 50 টাকা, এই 1 বছরের সুদ 50 টাকা উপরে গুণিতক 100। তাহলে সুদের হার বের হবে। আর যদি আমরা রিটার্ন করি বা লিখিত করি, তাহলে লিখব কীরকম? 500 টাকা আসল ছিল না, তাহলে লিখব 500 টাকায় 1 বছরের সুদ 50 টাকা। 500 টাকা 1 বছরের সুদ 50 টাকা, অতএব 1 টাকায় 1 বছরের সুদ কত? 50/500। আর 100 টাকায় কত? তাহলে গুণিতক 100। এবার এখানে আমাদের সুদের হার বের হবে। তো এটা হচ্ছে আমাদের রিটার্ন। এখন অনেক বইতে, বিভিন্ন বইতে এই যে আসলে 100 টাকা ধরা থাকে। হ্যাঁ, সেই জন্য আমাদের মানে মাথার মধ্যে দিয়ে শুধু উলট পালট খাই। 100 দেখতে 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 মানে অভ্যস্ত আমরা, কেন জানি। তো সবসময় যে আপনাকে মানে এ ধরনের কোশ্চেনগুলোতে 100 ধরা লাগবে এটা কিন্তু না। আপনি যে কোনো আসল ধরে নিতে পারেন, ধরে নিয়ে আপনি ম্যাথটা করতে পারেন। একজন শিক্ষার্থী এখানে বলেছিল যে 50 টাকা ধরতে, তো আপনি 50 টাকাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 600 টাকা, যা ইচ্ছা আপনারা ধরে নিয়ে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আপনারা হচ্ছে অঙ্কগুলো করবেন। তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে।
এই হচ্ছে আমাদের রিটার্ন পদ্ধতি। তো আপনারা কি স্টেপ 3 ক্লিয়ারভাবে বুঝেছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা আসবো এখন স্টেপ 4, মানে 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে আমাদের 138 নম্বর প্রশ্ন বলছে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত হারে মুনাফা পাবে। এটা আমাদের 37 বিসিএসের প্রশ্ন। তো যাই হোক, আমরা এখানে অ্যাকাউন্ট কিন্তু দুইটা, একটা কি 10% মুনাফায় 3000 টাকা, মানে আপনি অ্যাকাউন্ট করেছেন দুইটা। ভালো করে বুঝবেন যে আপনি একটা অ্যাকাউন্টে 3000 টাকা রেখেছিলেন, ওই অ্যাকাউন্ট থেকে আপনি মাত্র 10% সুদ পাবেন। আর আরেকটা অ্যাকাউন্টে আপনি 2000 টাকা রেখেছিলেন, ওখান থেকে আপনি 8% সুদ পাবেন। ঠিক আছে? তাহলে এই দুইটা অ্যাকাউন্ট থেকে আপনি টোটাল বা মোট কয় টাকা সুদ পাচ্ছেন সেটাকে বের করবেন। তাহলে 3000-এর 10% মানে 300 টাকা সুদ হয়, আর 2000-এর 8% মানে হচ্ছে আপনাদের 2000-এর 8 বলতে সম্ভবত 160 টাকা সুদ হয়। হ্যাঁ, 160 টাকা সুদ হয়। ঠিক আছে? এই হচ্ছে দুইটা অ্যাকাউন্ট থেকে সুদ। আপনারা এটা আমি করলাম কি করে, নিচে পার্সেন্ট দিয়ে কাটাকাটি করবেন। এই যে 8% আছে না, নিচে পার্সেন্ট দিয়ে কাটাকাটি করলে দেখবেন এটা আসবে আর কি। তাহলে দুইটা অ্যাকাউন্ট মিলে আমরা টোটাল সুদ পাচ্ছি কত, 460 টাকা। ঠিক আছে? এখন আমাদের বলা হয়েছে যে মূলধনের উপরে না, এই যে এখান থেকে কথাটা দেখেন, মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত, মানে সুদের হার কত। তাহলে মোট মূলধন কত, এটা কিন্তু মোট সুদ, দুইটা অ্যাকাউন্ট থেকে মোট সুদ, তাই না? আচ্ছা, আর মোট মূলধন কত, এই অ্যাকাউন্টে ছিল 3000 আর এই অ্যাকাউন্টে ছিল 5000। তাহলে মোট মূলধনটা 5000 টাকা, মানে 3000 যোগ 2000, এই দুইটা অ্যাকাউন্টের মোট মূলধন 5000 টাকা। ঠিক আছে? এটা হচ্ছে আসল। আর আমাদের মোট সুদ কত, 460 টাকা, এটা হচ্ছে মোট সুদ। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখন আসল রাখবো নিচে, আর মোট সুদ হচ্ছে 460 টাকা, এই 460 টাকা লিখবো উপরে, গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে মোট মূলধনের উপরে সুদের হার। আর এটাকে যদি আপনারা লিখিত করেন তাহলে কি লিখবেন, যে 5000 টাকায় 5000 টাকায় মোট সুদ 460 টাকা, অতএব একে কত আর 100-তে কত, এরকম হবে 460/5000 গুণিতক 100। এই বুঝতে পেরেছেন সবাই? স্টেপ 4 কি খুব কঠিন ছিল? স্টেপ 4 একদম সহজ। হ্যাঁ, এটা আলাদা আলাদা করে একটু হিসাব করে নিতে হবে, তারপরে আমরা স্টেপ 5-এ যাবো। যাই হোক, স্টেপ 4 সহজ ছিল তো নাকি? কঠিন তো আর না। স্টেপ 4 কি আপনারা বুঝতে পেরেছেন? কথা বলেন তো প্লিজ, তাড়াতাড়ি বলেন। স্টেপ 4 কি বুঝেছেন? আপনারা কি 4 নাম্বার স্টেপ বুঝতে পেরেছেন? চার নাম্বার স্টেপ কি বুঝেছেন? আচ্ছা আচ্ছা, এখন আমরা তাহলে 5 নাম্বার স্টেপে চলে যাব। এই 5 নাম্বার স্টেপের প্রশ্ন কিন্তু আমরা গত ক্লাসেই পড়েছি, পড়ছি, মানে এর আগের ক্লাসেই, হ্যাঁ আগের ক্লাসেই আমরা হচ্ছে 5 নাম্বার স্টেপ পড়েছিলাম। দেখেন আমরা আরেকবার দেখি, কোনো আসল সুদ আসলে 3 বছরে 484 এবং 5 বছরে 540 টাকা হলে শতকরা সুদের হার নির্ণয় এবং আসল নির্ণয় করুন। মানে দুইটা উত্তর চাইলো, এটা একটা উত্তর আর আরেকটা উত্তর, দুইটা উত্তর। একটা আসল নির্ণয় করতে হবে আর একটা সুদের হার নির্ণয় করতে হবে। তো আরেকটা কথা বলি, আপনি যদি আসল না জানেন তাহলে তো সুদের হার নির্ণয় করতে পারবেন না, সেজন্য আগে বের করা লাগবে আসল। হ্যাঁ, তো এই আসল বের করা তো আমরা এটা গত ক্লাসেই শিখছি।
আচ্ছা, আমি আপনাদেরকে শিখাইছিলাম, মনে আছে কিনা দেখেন। এই প্রশ্নটা কেমন আসলে আমাদের বলা হয়েছে যে 3, দেখেন এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন। 3 বছরের 3 বছরের সুদ আসল হচ্ছে 484 টাকা, তাই না? আর 5 বছরের সুদ আসল কত? 5 বছরের সুদ আসল হচ্ছে 540 টাকা। এই তো, এটা গত ক্লাসে আপনাদের শিখাইছিলাম যে আমরা 3 বছরের মাথায় যদি অ্যাকাউন্ট বন্ধ করি তাহলে 484 টাকা পাবো। আর যদি আরও 2 বছর ওই অ্যাকাউন্টটাকে দীর্ঘমেয়াদী করি, যদি 5 বছরের মাথায় আমরা যদি অ্যাকাউন্টটা বন্ধ করি তাহলে 540 টাকা পাবো। এটাই হচ্ছে কথা, যে 3 বছরের মাথায় যদি আমরা অ্যাকাউন্ট বন্ধ করি তাহলে 484 টাকা পাবো, আর 5 বছরের মাথায় যদি অ্যাকাউন্ট বন্ধ করি তাহলে 540 টাকা পাবো। তো এই 2 বছরের ঘটনাটাকেই ঘটলো। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা 3 বছরের মাথায় অ্যাকাউন্ট বন্ধ না করে 5 বছরের মাথায় অ্যাকাউন্ট বন্ধ করার কারণে কয় টাকা বেশি পাচ্ছি একটু বিয়োগ করি তাহলে। 4 আর কত হলে 0, মানে 10 হয়, 6 হাতে থাকে 1, আর তার 1 9, 9 আর কত হলে 14 হবে, 10 11 12 13 14 6। আচ্ছা, 66 টাকা আপনি বেশি পাচ্ছেন। এই 66 টাকা বেশি পাচ্ছেন কি 2 বছরে। তো গতকালই বলেছিলাম এই 2 বছরে যে আপনি 66 টাকা বেশি পাচ্ছেন এটা তো আর আকাশ থেকে আসে নাই, এটা তো মূলত সুদ। তার মানে আমরা বলবো কি 2 বছরের সুদ হচ্ছে 66 টাকা। তো 2 বছরের সুদ যদি 66 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত? তাহলে 1 বছরের সুদ হচ্ছে 66/2, দ্যাট মিন্স 33 টাকা। 1 বছরের সুদ 33 টাকা। এখন 1 বছরের সুদ যদি আমাদের 33 টাকা হয় তাহলে এই জায়গাটাতে এই যে 484 না, এই 484-র মধ্যে কয় বছরের সুদ আছে? 484-র মধ্যে সুদ আছে আমাদের কয় বছরের? কয় বছরের সুদ আছে বলেন? 484-র মধ্যে 3 বছরের সুদ আছে, কারণ এই যে 484 টাকা এটা ছিল 3 বছরের সুদ আসল। তাহলে আমরা কি করব, সবার আগে এই যে 33 টাকা 1 বছরের সুদ, তো তাহলে 3 বছরের সুদ হচ্ছে আপনার 99 টাকা। এই 99 টাকা 3 বছরের সুদ আগে মাইনাস করব। তাহলে মাইনাস করলে থাকবে আসল 56 হবে। কোনটা? ও এটা, তাহলে ভুল গেছে আমার, 56 হবে, যাই হোক। আচ্ছা 66 না, তাহলে 56। তাহলে 1 বছরে আমাদের 28, সরি, আচ্ছা 1 বছরে 28 টাকা সুদ। তাহলে আমাদের যদি 1 বছরে 28 টাকা সুদ হয় তাহলে 3 বছরে কয় টাকা সুদ? 3 বছরের সুদ হচ্ছে আপনার, এটা কিন্তু গত ক্লাসেই পড়াইছি আপনাদের, 28 গুণিতক 3 মানে 84 টাকা। 3 বছরের সুদ হচ্ছে 84 টাকা। দেখেন 3 বছরে যদি আমাদের 84 টাকা সুদ হয় তাহলে আসল কত? 3 বছরের সুদটা মাইনাস করে দেন, তাহলে আসল হচ্ছে 400 টাকা। এই যে একটা উত্তর আমরা বের করলাম, বলছিল না আসল কত? তা আসল হচ্ছে 400। এবার বলছে সুদের হার। তো সুদের হার বের করতে গেলে কি লাগে? আসল লাগে আর 1 বছরের সুদ লাগে। তাই 1 বছরের সুদ তো 28 টাকাটা তো আপনারা বের করলেনই। তাহলে আসল তখন থাকবে নিচে, 1 বছরের সুদ 28 টাকা, এটা উপরে গুণিতক 100, তাহলে বের হবে সুদের হার। তাহলে এটা দিয়ে কাটেন 4, আর এটা দিয়ে 28কে কাটেন 7, 7% হচ্ছে সুদের হার। তাহলে এই উত্তরটা হচ্ছে 7%। আচ্ছা আরেকবার একটু রিভিউ করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলি, 3 বছরের সুদ আসল ছিল, আচ্ছা আমাদের এখানে আবার বলি, দুইটা উত্তর বের করা লাগবে। তো দেখেন 3 বছরের সুদ আসল ছিল 484, আর 5 বছরের সুদ আসল ছিল 540। তাহলে 2 বছরে আমাদের সুদ আসতেছে 56 টাকা। তাহলে 1 বছরে সুদ আসে 28 টাকা। এবার এই যে 484-র মধ্যে
এটা যেহেতু 3 বছরের অ্যাকাউন্ট, তার মানে 484-র মধ্যে 3 বছরের সুদ আছে। তাহলে 1 বছরের সুদ যদি হয় 28 টাকা, তাহলে 3 বছরে হয় 28 গুণ 3, দ্যাট মিনস 84 টাকা। তাহলে এই যে সুদ, 3 বছরের সুদটা আমরা 84 টাকা এখান থেকে যদি মাইনাস করে দিই, তাহলে এই যে আসল হচ্ছে 400 টাকা। তাহলে একটা উত্তর পাইলাম যে আসল নির্ণয় বলছিল, তা আসল নির্ণয়ের উত্তর হবে 400 টাকা। আচ্ছা, আর আরেকটা বের করতে হবে শতকরা সুদের হার। তাহলে সুদের হার কি করে বের হয়? আসল থাকবে নিচে, আর 1 বছরের সুদ কয় টাকা? 28 টাকা। এই 1 বছরের সুদ থাকবে উপরে, গুণিতক 100। তাহলে আমাদের এখান থেকে বের হবে কাটাকাটি করলে 7%। তাহলে সুদের হার 7%। এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। বুঝতে পারছেন? এই যে আসল বের করলাম আর 1 বছরের সুদ বের করলাম, এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। এই স্টেপটা কি বুঝেছেন আপনারা? এই স্টেপটা যদি বোঝেন তাহলে পরের অঙ্কগুলো একই রকম। হ্যাঁ, যে বার্ষিক শতকরা কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 560, 5 বছরে 600 পরিণত হয়। তো এখানে আসল চাইনি, কিন্তু আসল আপনার বের করতেই হবে। শতকরা বার্ষিক কত হার সুদে, এই যে হার চাইছে, তো আসল কেন বের করতে হবে? কারণ আসল বের করতে না জানলে তো হার বের হবে না। তাই এখানে আমরা ম্যাথটা কেমনভাবে করব বলেন তো? 600 মাইনাস 560, দ্যাট মিনস 40 টাকা। এই 40 টাকা হচ্ছে, এই 600 ছিল কয় বছরের? 5 বছরের, আর এই 560 ছিল হচ্ছে আপনার 3 বছরের। তাহলে আমরা বলবো 2 বছরের সুদ 40 টাকা। তাহলে 2 বছরের 40 হলে 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। 1 বছরের সুদ 20 টাকা হলে, এটা যেহেতু 3 বছরের, 3 বছরের সুদ 60 টাকা। তাহলে এখান থেকে 60 মাইনাস করেন, তাহলে 400 টাকা আসল। না, 500 টাকা আসল। 500 টাকা আসল। তো তার মানে আমাদের আসল 500, তো এবার বলছে সুদের হার কত। তাহলে আসল 500 থাকবে নিচে, আর 1 বছরের সুদ 20 টাকা, এই 20 টাকা থাকবে উপরে, গুণিতক 100। তাহলে বের হবে সুদের হার। তাহলে আমরা কাটবো, এই 5 দিয়ে এটাকে কাটান, কত আসছে? 25, আর 25 দিয়ে 100কে কাটান, তাহলে 4%। উত্তর 4%, গ উত্তর হবে। হ্যাঁ, সবাই কি টাইপটা বুঝতে পেরেছেন? মানে স্টেপটা কি বুঝেছেন? কথা বলেন প্লিজ। স্টেপটা কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত লেখান তো, সবাই বুঝেছেন কিনা। ওকে, আচ্ছা, যদি বোঝেন তো আলহামদুলিল্লাহ। এখন আমরা স্টেপ 6 এবং স্টেপ 7, হ্যাঁ, স্টেপ 6-এর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউশন লাগে আমাদের, ভুল যায় আমাদের। হ্যাঁ, স্টেপ 6 দেখেন, 6 নম্বর স্টেপ বলছে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 185 টাকা হলে সুদের হার কত? একটা বিষয়, এই ধরনের প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট হয়, আর এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। যে 145 নম্বর, যে 300 টাকার 4 বছরের মুনাফা, 400 টাকার 5 বছরের মুনাফা একত্রে 160 টাকা হলে শতকরা মুনাফার হার কত? এই টাইপের প্রশ্নগুলো, যে 400 টাকার 8 মাসের সুদ এবং 800 টাকার 4 মাসের সুদ একত্রে 24 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? আর স্টেপ 7-এর ম্যাথ যদি আমরা দেখি, স্টেপ 7-এর ম্যাথ এটা, যে 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয়, কোন সরল হার বিনিয়োগে 10,000 টাকার 3 বছরে ওই একই মুনাফা হয়? এইরকম একখান জটিল ম্যাথ, তাও আবার দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে, চিন্তা করা যায়। যাই হোক, এই যে দেখেন এই প্রশ্নটা, 6% সরল মুনাফায় 8,000, 5 বছরের মুনাফা যে যত টাকা হয়, কোন সরল হার বিনিয়োগে 10,000-এ 3 বছরে সেই মুনাফা হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে একটু কথা বলি। আজকে আমরা স্টেপ 6 এবং 7 আমি আসলে আজকে আপনাদের পড়াতে পারবো না, আমার একটু ব্যস্ততা আছে। আজকে আমার একটু বিদায় নিতে হবে আপনাদের থেকে। তো স্টেপ 6 এবং 7 কালকে পড়াবো, এবং কালকে আমরা স্টেপ 6-7 তো পড়বো, এবং সাথে
ভগ্নাংশের সুদ কষা এবং তুলনামূলক সুদ কষা, এটা আমরা পড়ব। অর্থাৎ সুদ কষাতে আপনাদের আর দুইটা ক্লাস লাগবে। হ্যাঁ, ভগ্নাংশের সুদ কষা এবং তুলনামূলক সুদ কষা, এটা এবং স্টেপ 6-7 এটার জন্য একটা ক্লাস লাগবে। আর তারপরে আরেকটা ক্লাস লাগবে আমাদের চক্রবৃদ্ধি সুদ কষা, ঠিক আছে, ওটাতে আরেকটা ক্লাস লাগবে। তো সবাই ভালো থাকবেন। আর ক্লাসগুলো কি আপনাদের মানে কাজে দিচ্ছে, মানে অনলাইন ক্লাস কি কাজে দিচ্ছে, একটু বলেন তো প্লিজ, শুনি আপনাদের থেকে। অনলাইন ক্লাস কি মানে কাজে দিচ্ছে? 24 জন ক্লাস করলেন লাস্ট অবধি, যাই হোক, অনলাইন ক্লাস কি আমাদের কাজে দিচ্ছে? অনলাইন ক্লাস কি আমাদের কাজে দিচ্ছে? ঠিক আছে, সবাই ভালো থাকেন। আচ্ছা, ইনশাল্লাহ আবার কালকে কালকে ক্লাস নিব। হ্যাঁ, আগামীকালকে ক্লাস নিব। আগামীকাল রাত 10টায় ক্লাস নিব। হ্যাঁ, তো আগামীকাল রাত 10টায় ক্লাস হবে, আপনারা সবাই ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আগামীকাল 10টায় না, আমি 9:30 নিব মেবি, কারণ একটু বেশি পড়া দরকার। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম।